আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভার্সিটির সিনিয়র ম্যাম গল্পের 13 নম্বর পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। মিমি দরজার কাছে যেতেই বাইরে থেকে আওয়াজ আসলো, কি খবর মিমি ম্যাডাম? মেয়ের বাবাকে কি মানাতে পারলেন? আপনি কেমন মেয়ে বলেন তো? নিজের ভালোবাসার মানুষকে বলতে পারেন না এই সন্তান ওর, আর কত একা একা থাকবেন? নাকি আমাকে বলতে হবে? মেয়ের মুখের দিকে তাকিয়ে হলো, এবার বলেন। এই কথাগুলো বলতে বলতে একটা নার্স ভিতরে ঢুকলো। রিয়া নার্সের কথাগুলো শুনে বলল, মিমি তুমি চিনো ওকে? মিমি তাড়াতাড়ি নার্স মেয়েটাকে আটকে বলল, ম্যাডাম ওর কথাই কিছু মনে করবেন না, ও আমার ছোটবেলার বান্ধবী, তাই মজা করে যা মন চাই তাই বলে। আমি এখন গেলাম তাহলে। আমি নার্সের কথা শুনে একটু হলেও বুঝলাম মিমির সন্তানের বাবা আছে, কিন্তু ও কাউকে বলতে চায় না। নার্স মেয়েটা চলে যেতেই রিয়া বলল, এই একটু সরে যাও তো। আমি বললাম, কি করবে? রিয়া বলল, তোমার পাশে একটু শোবো। আমি বললাম, আমি তো ধর্ষক তাই না? ফালতু ছেলের পাশে তাহলে কেন শুবে তুমি? মানুষ কি বলবে? রিয়া বলল, জোর করে কিছু করলে আমার স্বামী করেছে, অন্য কেউ তো আর করে নাই। তার এইটুকু অধিকার ছিল আমার উপর। হয়তো আমি রাজি ছিলাম না, কিন্তু এখন তো আমি বুঝতে পারছি। আমি বললাম, আমি যদি মরে যেতাম? রিয়া বলল, তাহলে আর কি, বিষ খেয়ে আমিও মরে যেতাম। আমি রিয়াকে জায়গা করে দিলাম। রিয়া আমার পাশে শুয়ে বলল, জীবনের এই প্রথম নিজের ইচ্ছায় কোনো পুরুষের পাশে শুলাম। তবে এখন মনে হচ্ছে আমি আমার প্রিয়জনকে কাছে পেয়ে গেছি। আমি আর তোমাকে হারাতে চাই না। আমি বললাম, থাকতে পারবে তো আমার সাথে? রিয়া বলল, অবশ্যই অবশ্যই পারবো, মানিয়ে নিতে হবে আর কি। আমি বললাম, তোমার ভাই বুঝি আমাকে মেনে নিবে? রিয়া বলল, কারো মেনে নিতে হবে না, আমি রাজি, এটুকুতে তোমার হবে না? আমি বললাম, হবে না মানে দৌড়াবে। রিয়া বলল, তোমাকে একটু জড়িয়ে ধরতে চাই, শুধু একটু অনুভব করব যে কাছের মানুষ পাশে থাকলে অনুভূতি কেমন হয়। আমি বললাম, আচ্ছা ঠিক আছে ধরো, তবে আস্তে, বুকে আবার গুলি লেগেছে। রিয়া বলল, না তাহলে ধরবো না, আগে তুমি সুস্থ হয়ে নাও, পরে ধরবো। আমি বললাম, রিয়া এখন বরং তুমি বাসায় চলে যাও, আমি একা একা থাকতে পারবো। রিয়া বলল, মার খাওয়ার ইচ্ছা আছে? আমি বললাম, মারবে বুঝি আমাকে? রিয়া আমার ঠোঁটে আলতো করে কিস করে বলল, মারবো কেন আমি আমার স্বামীকে? আমি তো তাকে শুধু আদর করব। আমি বললাম, অল্প স্বল্প ভালোবাসায় আমার হবে না। রিয়া বলল, সাহেব আগে সুস্থ হয়ে নেন, পরে যত ভালোবাসার দরকার হয় সব একসাথে দিব। আমি রিয়ার চোখের দিকে তাকিয়ে বললাম, মন চাই সারা জীবন তোমাকে এই বুকের মাঝে জড়িয়ে ধরে রাখি। অনেক সাধনার পর আপনাকে আমি পেয়েছি ম্যাডাম, আমি আপনাকে আর হারাতে দিব না, আমার কলিজার ভিতরে ভরে রাখবো। রিয়া বলল, বাবা পিচ্চি আমাকে এতটা ভালোবাসে? আমি বললাম, পিচ্চি বলবেন একদম, মনে আছে কিছুক্ষণ আমার সাথে ছিলে, তাই তো হাঁটতে পারো। রিয়া আমার মুখ চেপে ধরে বলল, খাচ্চর বেডা, খালি ফালতু কথা বলে, এখন শোন কি বলি। আমি বললাম, জি ম্যাডাম বলেন। রিয়া বলল, তুমি বলার পর আমি কোনো ওষুধ খাই নাই, আমার মনে হয় খুব তাড়াতাড়ি তুমি বাবা হতে চলেছো। আমি মজা করে বললাম, আমি কিভাবে বিশ্বাস করব এই সন্তান আমার? রিয়া আমার কথা শুনে সাথে সাথে কান্না করে বলল, আমাকে বিশ্বাস করেন, আমি আমার মায়ের কসম খেয়ে বলছি, আমার জীবনের প্রথম ব্যক্তি আপনি। অনেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, যা পিএইচডি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার। আর আপনারা তো জানেন ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে গিয়েছে, আর এটাই হতে পারে সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার। এই অ্যাপসে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই গুগলে অনেক সার্চ করে প্রথম ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড VOTO7 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান। আমি বললাম, প্রথম ব্যক্তি যদি আমি হতাম তাহলে সেই কলেজ জীবনে ওই ছেলেকে জড়িয়ে ধরছিলে, ওইটা কি ছিল? এখন তো আমার বলতে ঘৃণা হচ্ছে যে আমি কি আজও আমার বউয়ের কথা বিশ্বাস করতে পারবো? রিয়া আমার পাশ থেকে উঠে নিচে বসে চুপচাপ কান্না করতে লাগলো। ধুর, আমিও না কি সব শুরু করে দিলাম। আমি হাত দিয়ে রিয়ার মাথার চুল ধরে বললাম, কান্না বন্ধ করো প্লিজ। তাও রিয়ার কান্না বন্ধ হচ্ছে না। আমি আবার বললাম, কান্না বন্ধ করে চুপচাপ এখানে বসো বলছি, যদি সত্যি বলো তাহলে বিশ্বাস করব, আর যদি এক অংশ মিথ্যা বলো তাহলে বুঝে নিব আমি সত্যি ছিলাম। রিয়া চোখের পানি মুছে উঠে দাঁড়িয়ে বলল, তখন আমি আবেগের বসে ওকে জড়িয়ে ধরছিলাম, এইটুকু আমি আমার পরিবারের কসম খেয়ে বলছি, আপনি ছাড়া আমার কেউ এভাবে ছুতে পারিনি। যদি আমি একটু চুল পরিমাণ মিথ্যা বলি তাহলে যেন আমার মরণ হয়, আমি আমার স্বামীকে কখনোই ঠকাবো না।
আমি বললাম আচ্ছা বাবা, বিশ্বাস করলাম, সরি গো। রিয়া আবার কান্না করতে করতে বলল, আপনি জানেন এই কথাগুলো শুনলে আমি কষ্ট পাবো, এরপরও কেন এসব বলা লাগে? আমি হয়তো মেয়েটা খারাপ হতে পারি, তবে আমি আমার স্বামীর সম্পত্তি কখনো নষ্ট করি নাই। আমি ওইসব মেয়েদের মতো নয় যে প্রেম করেই রুমে গিয়ে নষ্টামি করব। বুকের মাঝে হাত রেখে নির্দ্বিধায় বলতে পারবো আমি আমার স্বামীর সম্পত্তি নষ্ট করি নাই, আমি পবিত্র ছিলাম। প্লিজ আমার উপর এমন মিথ্যা অভিযোগ চাপিয়ে দিবেন না। আমি বললাম একটু, আর তুমি কত কিছু বলছো, সরি বাবা, আমার ভুল হয়ে গেছে। এখন কি আমাকে কানে ধরতে হবে নাকি? খিদে তো খুব পেয়েছে। রিয়া চোখের পানি মুছে বলল, আপনি অপেক্ষা করেন, আমি খাবার নিয়ে আসছি। আমি বললাম আমার ফোনে চার্জ নাই, তোমার ফোনটা একটু দিয়ে যাও, কথা বলতে হবে। রিয়া ওর ফোনটা আমার কাছে দিয়ে মুখ গুমরা করে চলে গেল। ওকে কেন যে আমি এইসব বলতে গেলাম। আমি ফোন করে স্যারের কাছে বলে দিলাম আমার কয়েকদিন ছুটি লাগবে। স্যারের সাথে কিছুক্ষণ কথা বলার পর রিয়া খাবার নিয়ে ভিতরে চলে আসলো। এসে আমার পাশে খাবার রেখে বলল, খেয়ে নেন আগে। আমি বললাম সরি বললাম তো। রিয়া বলল, আপনি সরি বলবেন কেন? আমি তো নষ্ট মেয়ে, আমার সাথে সংসার করবেন কেন? আমি যদি নষ্টই হতাম তাহলে পাড়ার সব ছেলেরা আমাকে চিনতো। একটা ছেলে পর্যন্ত ভয়ে আমার সাথে কথা বলতে আসে না। আমি বললাম এই দিকে আসো একটু। রিয়া আমার পাশে বসে বলল, বলেন। আমি বললাম আমাকে ধরে তোলো একটু। রিয়া আমাকে টেনে তুলে বলল, সাবধান, ব্যথা পাবেন। আমি হেলান দিয়ে এক হাতে রিয়াকে কাছে টেনে বললাম, পাগলি, আমি তো শুধু মজা করছি, এতে কান্না করার কি আছে? কেউ জানুক আর না জানুক, আমি তো জানি তুমি কতটা ভালো। এখন রাগ অভিমান ভুলে গিয়ে আমাকে একটু খাইয়ে দাও। রিয়া আমাকে খাইয়ে দিল আর ও নিজেও খেয়ে নিল। সকাল হতেই রিয়ার ভাই আমাকে নেওয়ার জন্য গাড়ি নিয়ে আসলো। আমি রিয়ার উপর ভর করে বাইরে গেলাম। রিয়া আমাকে বলল, ভিতরে বসো তুমি, আমি তোমার পাশে বসি। আমি রিয়াকে কিছু না বলে রিয়ার ভাইকে বললাম, ভাইয়া আপনি গাড়ি নিয়ে চলে যান, গাড়িতে বসে যাওয়ার যোগ্যতা আমার নেই, আমার জন্য রিক্সাই ভালো। আর রিয়া, আমি তোমাকে আবারও বলছি, আমার মতো গরিবের সাথে হয়তো থাকতে পারবে না, তুমি ধনী ঘরের মেয়ে, তোমার মতো কাউকে দেখে বিয়ে করে নাও। রিয়া উল্টো ওর ভাইকে বলল, ভাইয়া দোয়া করবেন আমি যেন ওর সাথে সারা জীবন একসাথে থাকতে পারি। আর কে বলে আমি ওনার সাথে থাকতে পারবো না? আমার স্বামী যদি না খেয়ে থাকতে পারে, আমি পারবো না কেন? ভালোবাসা থাকলে সবকিছু নাকি সম্ভব। রিয়ার ভাই কান্নামাখা কণ্ঠে বলল, এতদিন পর আমি তোর মুখ থেকে এই কথা শুনলাম, তুই তোর স্বামীর সাথে সুখে থাক, এটাই দোয়া করি। কোনোদিন যদি আমাকে দরকার হয় বলবি। আর দীপু, তোমাকে বলছি, সুস্থ হওয়ার পর আমার বোনকে নিয়ে আমার বাসায় বেড়াতে আসবে, মনে থাকে জানো? আমি বললাম জি ভাইয়া, মনে থাকবে। রিয়ার ভাই একটা রিক্সা ডেকে দিয়ে বলল, উঠে চলে যাও, আমারও ইচ্ছা আছে তোমার মতোই গরিব হবার। নামি দামি দালানে থেকে কখনোই গরিবের কষ্ট অনুভব করা যাবে না। আমার বোনকে শুধু কষ্ট দিও না, এইটুকুই বলবো। আমি বললাম, আরে ভাইয়া, এই নিয়ে আপনি একটুও চিন্তা করবেন না, আপনি বাসায় যান। রিয়ার ভাই গাড়ি নিয়ে চলে গেল। রিয়া আমাকে শক্ত করে ধরে রেখেছে যেন আমি পড়ে না যাই। বাসার সামনে যেতেই মিমি এগিয়ে এসে বলল, আপনি এখন ঠিক আছেন তো? আমি বললাম মোটামুটি ঠিক আছি। মিমি বলল, ভাবি আমি সাহায্য করব? রিয়া আমাকে আরো শক্ত করে ধরে বলল, না দরকার নেই, আমি আমার স্বামীকে একাই নিতে পারবো। ভিতরে গিয়ে বিছানায় বসতে রিয়া বলল, খাবার অর্ডার করে নিয়ে আসবো। আমি বললাম, অর্ডার করিয়ে নিয়ে আসবে মানে? রিয়া মাথায় দিব একটা, কিন্তু মিমিকে ডাক দাও। রিয়া বলল, ওকে আবার ডাকবে কি কারণে? আমি বললাম, রিয়া আমার কথা শুনবে না? রিয়া মিমিকে ডাক দিতেই মিমি ভিতরে এসে বলল, বলেন ম্যাডাম। রিয়া বলল, আমি না, তোমার ভাই তোমাকে ডেকেছে। মিমি চোখ বড় বড় করে বলল, ও আমার কোন জন্মের ভাই হয় বলেন ম্যাডাম? আমি বললাম, মিমি এইসব বাদ দাও, আমার জন্য একটু কষ্ট করবে? মিমি বলল, আপনার জন্য শতবার মরেছি, এখন আর কি কষ্ট দিবেন? রিয়া চোখ বড় বড় করে বলল, কি বললে মিমি? আমি বললাম, আহা চুপ করো তো তোমরা। মিমি, আমার বউকে কষ্ট করে রান্নাটা একটু শিখিয়ে দিবে প্লিজ। মিমি আমার কথা শুনে ওর বেনি করা চুলগুলো ঘুরাতে ঘুরাতে বলল, আমি এইসব পারবো না, আপনার বউ আপনি শিখান গা। আর যে শিখতে চায় সে তো একবারও বলে না। রিয়া তেলে বেগুনে জ্বলে গিয়ে বলল, এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে মিমি, তোমাকে রান্না করা শেখাতে হবে না, আমি আমার স্বামীর জন্য ইউটিউব দেখে রান্না করে নিব। এই বলে রিয়া শাড়ির আঁচল কোমরে গুজে বলল, কিচেন রুম কোন দিকে বলেন? আমি হাত দিয়ে দেখিয়ে দিতেই রিয়া মিমির দিকে তাকিয়ে মুখ ভেটকিয়ে চলে গেল। রিয়া যেতেই মিমি বলল, এই আপনার বউ এত রাগী কেন বলেন তো? বলে দিবেন এই বাসার মালিক আমি, এখানে বাড়িওয়ালার মুখের ওপর কোনো কথা বলা যাবে না, বললে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বের করে
করে দিব। আমি বললাম, ও তাই নাকি, বের করো তো দেখি কেমন পারো। মিমি হেঁটে আমার পাশে দাঁড়িয়ে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। হঠাৎ করে ও চোখ দিয়ে জল পড়া শুরু করলো। আমি ওর হাত টেনে ধরে বললাম, এই মিমি, কি হয়েছে তোমার, এভাবে কান্না করছো কেন? মিমি আমার কথা শুনে চোখের পানি মুছে বলল, না এমনি কান্না করছি, আপনার কষ্ট হচ্ছে না? আমি বললাম, আমার তো মনে হয় আমার থেকে তোমার বেশি কষ্ট হচ্ছে। মিমি বলল, কষ্ট হলেই বাকি, আমাদের কষ্টগুলো দেখার মতো কেউ নেই। তবে আপনাকে আমার চোখের সামনে এই অবস্থায় দেখে আমার কলিজা ফেটে যাচ্ছিল। আপনি আমার হন নাই, এতে আমার কোনো আফসোস নাই। চোখের সামনে তো আছেন, আপনি আমার চোখের সামনে হাসি খুশি থাকবেন, তাহলে আপনাকে দেখে আমার মন ভরে। প্রিয় মানুষকে কাছ থেকে দেখার মাঝে কি যে একটা অনুভূতি আছে, এটা শুধু আমি জানি। তবে আপনি শুধু আমার হলেন না, বিষ না খেয়েও যখন মনে হয় আপনি আমার হন নাই, তখন বিষের চাইতেও এটা বেশি ধরে। আমার কষ্টগুলো শুধু আমি বুঝি, আর কেউ না। মিমির কথার জবাব আমার কাছে আছে হয়তো, কিন্তু উত্তর দিতে পারবো না। আমার যে এখন একটা বউ আছে, জবাব দিতে চাইলেও আমি পারবো না। আমি কথা কাটানোর জন্য বললাম, রিয়াকে একটু হেল্প করো প্লিজ। মিমি আমার কথা শুনে মন খারাপ করে বলল, আমাকে কোনো দিন তোমার একটুও মন থেকে ভালোবাসতে মন চাই নাই? আমি বললাম, প্লিজ মিমি, এইসব কথা ছাড়ো, আমি এখন কোন অবস্থায় আছি তোমার খেয়াল আছে? মিমি বলল, আচ্ছা যাচ্ছি, তবে তোমার বউকে বলে দিবেন যেন আমার সাথে লাগতে না আসে, নইলে কিন্তু মাথার চুল একটাও থাকবে না বলে দিলাম। আমি বললাম, যাও, দুইজন মিলে রান্না করে চুলাচুলি করো। মিমি বলল, এখন তো বউ পেলেন, সংসার করবেন, এখানে কিন্তু বলে একটা শব্দ আছে, এই কিন্তু শব্দটা আমি তৈরি করব বলে দিলাম। আমি কান্না করব আর তুমি সুখে শান্তিতে সংসার করবে, এটা তো হবে না। আমি বললাম, বোন তোর পায়ে পড়ি, আর এইসব বলে বলে আমার মাথা নষ্ট করিস না। মিমিও রিয়ার মতো মুখ বেঁকিয়ে চলে গেল। সব কয়টা দেখি পাগলের দল, আমাকে পাগল বানিয়ে দিবে। বিছানায় শুয়ে ফোন নিয়ে বিজি হয়ে গেলাম। একটু পর মিমি কিচেন রুম থেকে বের হয়ে বলল, বয়স তো কম হয় নাই তোমার বইয়ের, এখনো ডান বাম চিনে না, পিচ্চি পোলাপানের মতো। আমি না থাকলে আজকে শরীরে আগুন লেগে যেত। নিজের শাড়ির আসলে আগুন লেগেছে, নিজেই বলতে পারে না। আমি না গেলে তো আজকে বকাঝকা করবেন না আবার ম্যাডামকে। আমি গেলাম, আমার মেয়ে হয়তো ঘুম থেকে উঠে গেছে। আমি বললাম, অনেক অনেক ধন্যবাদ মিমি তোমাকে, তুমি না থাকলে তো আজকে। মিমি হাসি দিয়ে বলল, আমি আমার প্রিয়জনের পাশে সব সময় থাকি, কিন্তু সে তো আমার বিপদে পাশে থাকে না। থাকেন সাহেব, গেলাম। মিমি যেতেই রিয়া কিচেন রুম থেকে বের হলো। রিয়া শাড়ি চেঞ্জ করে আমার শার্ট পরেছে। আমি ওকে দেখে বললাম, আমি বলছিলাম না আমার সাথে থাকতে পারবে না? যেই মেয়েটা আগুনের ধারে কাছে আজ পর্যন্ত যায় নাই, সে নাকি আমার জন্য রান্না করছে। মিমি বলল, শাড়িতে নাকি আগুন লেগেছে। রিয়া মাথা নিচু করে বলল, খেয়াল ছিল না, তবে বিশ্বাস করেন আমি ধীরে ধীরে সবকিছু শিখে নিব। আমি বললাম, কিছু শিখতে হবে না, এই দিকে আসো। রিয়া আমার কাছে আসতেই আমি ওকে কাছে টেনে নিয়ে বললাম, আমি আগে সুস্থ হয়ে নিই, পরে আমি রান্না করব, তোমার কিছু করতে হবে না। আমি বলছি না, আমাকে শুধু একটু ভালোবাসিও, আর কিচ্ছু লাগবে না। রিয়া আলতো করে আমাকে জড়িয়ে ধরে বলল, আমি আপনার জন্য সবকিছু করতে পারবো, আমাকে নিষেধ করবেন না একদম। আমি বললাম, আচ্ছা বাবা ঠিক আছে। আমি সুস্থ হতেই প্রায় অনেক দিন চলে গেল, এখন আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি। তবে এটুকু বলতে হবে যে কয়েকদিনে রিয়া আমাকে খুব কেয়ার করেছে। এমন একটা দিন নাই বা এমন একটা বেলা নাই যে রিয়া আমাকে নিজাতে খাইয়ে দেয় নাই। আমি যতক্ষণ পর্যন্ত না ঘুমাতাম ততক্ষণ পর্যন্ত ও আমার মাথায় হাত বুলিয়ে দিত। আমি এখন খুব ভালো করে বুঝে গেছি রিয়া আমাকে এখন কতটা ভালোবাসে। তবে মিমি এখন আর আমার সাথে আগের মতো কথা বলে না, দরকার পড়লে শুধু হ্যাঁ বলে চলে যায়। আজকে সকাল সকাল রিয়া ওদের বাড়িতে গিয়েছে, ওখান থেকে এসে আবার নাকি কলেজে যাবে। আমি এখনো বিছানা থেকে উঠি নাই, শুয়েই আছি। দরজা ঠেলে রাইসা ভিতরে ঢুকতে ঢুকতে বলল, কি দুলা ভাই, শালিকে কি ভুলে গেছেন? আমি বললাম, আরে রাইসা যে, তা আজকে কি মনে করে আমার বাসায়? রাইসা বলল, কেন, আমি কি আমার দুলা ভাইয়ের বাসায় আসতে পারি না? আমি বললাম, আমি তো সেটা বলি নাই, হঠাৎ করে আমার বাসায় আসলে যে। রাইসা একটা ব্যাগ নিয়ে বিছানার কাছে এসে বলল, সরেন তো, বিছানা সাজাতে হবে। আমি বললাম, কি করতে চাইছো তুমি? রাইসা বলল, থাক, আর ঢং করতে হবে না, মনে মনে খুশি হয়েছেন এটা তো আর বলেন না। রিয়া ভিতরে ঢুকে কিচেন রুমে যেতে যেতে বলল, আপনি আসেন তো, একটু আপনার সাথে কথা ছিল। আমি রিয়ার পিছু পিছু রান্না করে চলে গেলাম। রিয়াকে পিছন থেকে জড়িয়ে ধরে বললাম, কি হয়েছে মনা, তোমার বোন সকাল সকাল বিছানা সাজাচ্ছে? রিয়া বলল, এতদিন তো আপনি অসুস্থ ছিলেন, এজন্য আমাদের মাঝে কিছু হয় নাই,
কিন্তু এখন তো আপনি সুস্থ আছেন, এজন্য আমি ঠিক করছি আজকে আমাদের নতুন করে বাসর হবে। এবার আমি নিজ ইচ্ছেতে আমি আমার স্বামীর ভালোবাসা পূরণ করব। আমি রিয়ার চুলগুলো সরিয়ে বললাম, এই তো এতদিন পর আপনি আমার মনের কষ্ট বুঝতে পারলেন। আমি তো আপনার কাছে এমন কিছুই চাইছিলাম। রিয়া ওর পেটের উপর থেকে আমার হাত ছড়িয়ে বলল, ছোট বোন বেডরুম সাজাচ্ছে। যেভাবে আমাকে জড়িয়ে ধরলেন, পরে আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না, উল্টাপাল্টা কিছু হয়ে যাবে। আমি বললাম, হয়ে যাক, আমি তো এমন কিছুই চাইছিলাম। রিয়া আমাকে সরিয়ে বলল, ছাড়েন তো। সুস্থ হতে না হতেই দুষ্টুমি শুরু হয়ে গেল। আমি রিয়াকে কাছে টেনে এনে বললাম, তুমি কি চাও না এমন কিছু? রিয়া বলল, চাইবো না কেন, এতদিন ধরে আমি এই জিনিসটার জন্যই অপেক্ষা করছি। পৃথিবীর যত সুখ আছে সব তো এখানেই। লাভ ইউ জামাই। আমি বললাম, লাভ ইউ টু বউ। রিয়া বলল, শোনেন না। আমি বললাম, বলেন না গো। রিয়া বলল, সকাল সকাল ডাক্তারের কাছে গিয়েছিলাম, ডাক্তার তো সুখবর দিল। আমিও যে কখনো মা হব ভাবতেও পারি নাই। আমি আমার অনুভূতি আপনাকে বলে বোঝাতে পারবো না। আমি রিয়ার চোখের পানি মুছে ওকে কোলে তুলে বললাম, আমিও তো খুব খুব খুশি হয়েছি, আমি বাবা হতে চলেছি। আমি পুরো মহল্লা মিষ্টি বিলিয়ে খাওয়াবো। রিয়া আমার বুকে মুখ লুকিয়ে বলল, সে আপনার ইচ্ছা। এই খুশির দিনে ভাবলাম আপনাকে আরেকটু খুশি করে দিই, এজন্য ছোট বোনকে ডেকে এনে রুম সাজাচ্ছি। আমি বললাম, মা আমার লক্ষ্মী বউটা। রিয়া বলল, আপনার জন্য আরেকটা সারপ্রাইজ এনেছি। আমি বললাম, এখন আবার কি? রিয়া আমাকে অচেনা একটা ঠিকানা দিয়ে বলল, ওখানে যান, আপনার চাকরি হয়ে যাবে, আপনার বড় বোনের কোম্পানি, শহরের নাম করা। আমি বললাম, রিয়া বলল, আমি কোনো কিছু শুনতে চাইছি না, আমার জন্য যাবেন প্লিজ। আমি আপনার জীবন আবার নতুন করে সাজিয়ে দিব। আমাদের বিয়েটা হয়তো ভুল করে হয়েছে, কিন্তু আমাদের ভালোবাসা আর ভুল করে হবে না। এমনভাবে আপনাকে আমি ভালোবাসবো যেন এক সেকেন্ডও আপনি দূরে থাকলে আমার মনে হয় 1 বছর আপনাকে দেখি না। আমি বললাম, রিয়া তুমি সত্যি আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছো, আমি ভাবতেও পারি নাই তুমি এমন চেঞ্জ হয়ে যাবে। রিয়া বলল, সবকিছু হয়েছে আপনার জন্য স্যার, আপনি আমাকে যেভাবে ভালোবাসা শিখিয়েছেন আমি তো আপনার প্রেমে পড়ে গেছি স্যার। আমি বললাম, হয়েছে ম্যাডাম, এখন কলেজে যাবেন না? রিয়া বলল, যাবো তো, তোমাকে রেডি করে দিয়ে পরে যাব। রিয়া আপু আমাকে ভুলে গেছে হয়তো, নিজের বোন ছোট ভাইকে ভুলে যাবে, এটা তো হতে পারে না। আমি বললাম, রিয়া আমি আসলে চাকরি করি, যেটা তুমি জানো না। রিয়া বলল, জানি তো কি চাকরি করেন আপনি, টোটো কোম্পানির ম্যানেজার। এজন্য আমি আপনার ভালোর জন্যই বলছি। আমি যে গোয়েন্দা সংস্থাতে কাজ করি এটা রিয়া জানে না, তবে আজকেও অনেক অনেক খুশি। ও যা বলে আমার এখন তাই করা উচিত। এই খুশির দিনে ওকে আমি কষ্ট দিতে চাই না। কিচেন রুম থেকে বের হয়ে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হওয়ার পর রিয়া নিজ হাতে আমাকে রেডি করিয়ে দিতে লাগলো। এইসব দেখে রাইসা বলল, যেই মেয়েটা একসময় নিজেকে ভালো করে গুছিয়ে রাখতে পারতো না, আজকে সে আবার অন্য কারোর জীবন গুছিয়ে দিচ্ছে। ভালোবাসার জন্য মানুষ যে কত কিছু করে হিসাব নেই। রিয়া রাইসাকে ধমক দিয়ে বলল, চুপ করতো একটু, তো দুলাভাই এখনো সুস্থ হয় নাই, এর মাঝে আবারও আরেক জায়গায় যাবে, এজন্য একটু সাহায্য করছি। রিয়া আমাকে রেডি করিয়ে দিয়ে সবকিছু গুছিয়ে দিয়ে বলল, অনেক সুন্দর করে ইন্টারভিউ দিবে, ঠিক আছে, আর তুমি শুধু গেলেই তোমার চাকরি হয়ে যাবে। আমি না হয় আমার টাকায় চলবো, কিন্তু আমাদের বেবিকে আমি চাই। আমি রিয়ার মুখে হাত দিয়ে বললাম, তুমি এত টাকার চিন্তা করো কেন? আমি আমার অ্যাকাউন্ট দেখিয়ে বললাম, এই দেখো, তুমি আর আমার সন্তান সারা বছর বসে খেয়েও শেষ করতে পারবে না। রিয়া চোখ বড় বড় করে বলল, এত টাকা কোথায় পেলে? আমি রিয়ার কপালে চুমু দিয়ে বললাম, মাঝে মাঝে এমন কিছু প্রশ্ন করো যেগুলোর কোনো উত্তর নাই। তুমিও রেডি হয়ে কলেজে চলে যাও, আমিও তাহলে যাই। রিয়ার থেকে বিদায় নিয়ে রুম থেকে বের হলাম। মেন গেটে আসতেই পিছন থেকে একটা ডাক পড়লো। আমি পিছনে তাকিয়ে দেখি মিমি আমার দিকে এগিয়ে আসছে। মিমি আমার কাছে এসে বলল, কি খবর দীপু সাহেব, ভালো আছেন তো? আমি বললাম, এই তো ম্যাডাম, মোটামুটি ভালো আছি, আপনি কেমন আছেন? মিমি বলল, আমার কথা ছাড়েন, শুনলাম আপনি নাকি সুস্থ হয়েছেন, আবার শালি নাকি আসছে রুম সাজাতে, কথাটা কি ঠিক? আমি বললাম, এইসব তোমাকে বলার প্রয়োজন মনে করি না আমি। মিমি বলল, আমি এখন তোমার পর কেউ হয়ে গেছি তাই তো? আমি বললাম, এমন কিছু বলতে পারো। আমি চাই না এখন আর কোনো ঝামেলায় জড়াতে, আমি আমার বউয়ের সাথে খুব খুব সুখে আছি। মিমি বলল, নতুন পেয়ে পুরাতন ভুলে গেছো না? এক সময় এই পুরাতন মানুষটাই তোমার বিপদের সাথী ছিল, আর আজকে সেই মানুষটাই পর হয়ে গেল। আমি মিমির মনে কোনো কষ্ট দিতে চাই না, কিন্তু এখন আমি অন্য কারোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ আছি, এজন্য অন্য নারী আমার কাছে বিষাক্ত।
আমি এক প্রকার একটু রাগ দেখিয়ে বললাম, আমি শুধু একমাত্র আমার বইয়ের উপর আসক্ত, প্লিজ আমাকে আমার মতো থাকতে দেন। মিমি বলল, আমি ওই দিন বলছিলাম না সব জায়গায় কিন্তু বলে একটা শব্দ থাকে, এখানেও ঠিক আছে। সময় থাকলে বুঝলেন না, সময় হারিয়ে বুঝবেন। যেখানে যাচ্ছেন যান, গিয়ে সফল হন। আমি বললাম, মিমি একাকিত্ব জীবন খুব বেদনাদায়ক, এখনো সময় আছে, কাউকে খুঁজে নাও। মিমি বলল, যাকে খুঁজতে গিয়ে নিজের জীবন বারবার বিলিয়ে দিয়েছি সে আমার হলো না, এখানে আবার অন্য কারোর কথা বলছো? এত কিছু দিয়ে যার মন পেলাম না, অন্য কেউ হলে তো। আমি বললাম, আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে এখন যেতে হবে। আমি গেট থেকে বের হয়ে রিকশায় চড়ে রিয়াদ দেওয়ার ঠিকানা অনুযায়ী যেতে লাগলাম। মিমির সাথে কথা বললেই শুধু এইসব বলবে, এইসব কথা শুনতে এখন আমার আর তেমন ভালো লাগে না, নিজের কাছেও এখন এইসব বিরক্ত লাগে। রিয়াদ দেওয়ার ঠিকানায় গিয়ে দেখি বিশাল বড় এক বিল্ডিং, এই কোম্পানির মালিক আপু। আমি তো ভাবতেও পারছি না। রিক্সা থেকে নেমে গেটের সামনে যেতেই সিকিউরিটি গার্ড আমাকে আটকে ধরলো। আমি বললাম, ভাই আমাকে ভিতরে যেতে দেন, এটা আমার বড় বোনের কোম্পানি। সিকিউরিটি গার্ড আমার কথা শুনে হাসতে হাসতে বলল, মনে হয় আজকে মাল বেশি খাইছোস, তুই কার সম্পর্কে কি বলছিস জানিস তো? যা সর এখান থেকে, কই থেকে যে আসে ওরা এটাই বুঝি না। আমি বললাম, আপু আসলে তোদের কারো চাকরি থাকবে না বলে দিলাম। ওরা উল্টো আমার কলার চেপে ধরে আমাকে দূরে সরিয়ে বলল, যা তো এখান থেকে, বিরক্ত করিস না আমাদের। এইসব পাগল ছাগল কোথা থেকে আসে তাই বুঝি না, দেশে আবার পাগলের অভাব নেই। ওরা হয়তো আমাকে চেনে না, এজন্য ভিতরে যেতে দিচ্ছে না। আমি এক সাইডে বসে আপুর অপেক্ষা করতে লাগলাম। আধা ঘন্টার মতো বসে আছি, আপু আসার কোনো খবর নেই। হঠাৎ করে নামি দামি একটা মাইক্রো গেট দিয়ে ভিতরে ঢুকলো। গাড়ি থামতেই সিকিউরিটি গার্ড গাড়ির দরজা খুলে দিয়ে সালাম করলো। আমি যা অনুমান করছিলাম সেটাই, এটাই তো আমার আপু। আমি জোরে একটা ডাক দিলাম, আপু দেখ, এতদিন পর তোর ভাই আবার ফিরে এসেছে। আমার কথা শুনে আপু আমার দিকে ফিরে তাকিয়ে দেখলো। সিকিউরিটি গার্ড আমাকে ধমক দিয়ে বলল, এই ছেলে তুই যাবি এখান থেকে, ম্যাডাম অনেক সময় ধরে এই ছেলে এখানে বসে আছে, বলে নাকি আপনি ওর বড় বোন। এই রকম পাগল কি দুনিয়াতে আছে বলেন? আপু আমাকে ইশারা করে বলল, এই দিকে আসো। আমি আপুর সামনে গিয়ে বললাম, সরি, এতদিন হলো তোর সাথে দেখা করি নাই। আমি মনে করছিলাম তুই হয়তো সবকিছু ভুলে গেছস, আমার মতো খারাপ ভাইকে কি তোর আর মনে থাকবে, এজন্য। আপু হাসি দিয়ে বলল, প্রতিদিন তোমার মতো কত পাগল এসে আমাকে আপু বলে, এত বড় অফিসের মালিক আমি, আর আপু বলে আমাকে মানিয়ে নিবে? আমার জানা মতে তো আমার কোনো ভাই নেই, আমি একাই। তোমাকে দেখে তো মনে হচ্ছে না তুমি পাগল, কিন্তু তাই অমন পাগলামোর মতো ব্যবহার করছো কেন? যাকে তাকে দেখেই কি আপু মনে হয়? সিকিউরিটি গার্ড এগিয়ে এসে বলল, ম্যাডাম ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব বলেন। আপু বলল, না তার দরকার নেই, যদি আমার কথা না শোনে তাই করতে হবে। আপুর কথাগুলো শুনে কখন যে আমার চোখ থেকে পানি পড়তে লাগলো বলতেও পারি না। নিজের বড় বোন আজকে আমাকে ভুলে গেল, আসলেই কি টাকা মানুষকে বদলে দেয়? আপু এভাবে আমাকে না চিনার ভান করতে পারলো। আপু বলল, ওই ছেলে এভাবে কান্না করছো কেন? আমি চোখের পানি মুছে বললাম, না ম্যাডাম এমনি কান্না করছি, টাকা পেলে মানুষ কত কিছু যে করে তাই দেখছি। আপু বলল, কি করতে এখানে আসছো? আমি বললাম, কিছু না। আপু টান দিয়ে আমার হাত থেকে ফাইলগুলো নিয়ে বলল, কাগজপত্র ঠিক থাকলে চাকরি পাবে। আমি বললাম, সত্যি কি আমাকে চিনিস না আপু? আপু গার্ডকে বলল আমাকে এখান থেকে বের করে দিতে। আপুর কথা মতো ওরা তাই করলো। আমি গেটের বাইরে দাঁড়িয়ে শুধু এইটুকু চিন্তা করছি যে আপু কি সত্যি আমাকে চিনতে পারে নাই। এর মাঝে রুদ্র গাড়ি থেকে নেমে আমার দিকে এগিয়ে এসে বলল, আরে বন্ধু তুই এখানে চাকরির জন্য আসছিলি নাকি? ভিতরে চল, আমি তোর বোনের সাথে কথা বলি। আমি রুদ্রর দিকে তাকিয়ে বললাম, এই অফিসে চাকরি করিস? রুদ্র বলল, আমি বললাম, ভালো যা। রুদ্র বলল, মন খারাপ নাকি? আমি বললাম, না এমনি এখানে ঘুরতে এলাম। রুদ্র বলল, ভিতরে চল, সবকিছু দেখাই। রুদ্রর কথা শুনে সিকিউরিটি গার্ড বলল, স্যার ম্যাডাম ওনাকে বের করে দিয়েছে, উনি আর ভিতরে যেতে পারবেন না। রুদ্র অবাক হয়ে বলল, কি? আমি রুদ্রর ঘাড়ে হাত দিয়ে বললাম, টাকা থাকলে মানুষ পরিবর্তন হয়, আপুও হয়েছে, এখানে অবাক হওয়ার কিছুই নেই, ভালো থাকিস। আমি আর কিছু না বলে একটা রিক্সা নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। মন খারাপ করেই বাসার ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে দেখি টেবিলের উপর একটা ছোট বোতল রাখা, বাংলা ভাষায় যাকে বলে মদ, কিন্তু এটা এখানে কেন? মনের আবেগের বশে ওটা হাতে নিলাম, বোতলের মুখ খুলেই বসিয়ে দিলাম। দরজা ঠেলে মিমি ভিতরে ঢুকে বলল, কি করিস? আমি আগে কখনো মদ খাই নাই, হঠাৎ করে খাওয়াতে আমার মাথা চক্কর দিতে লাগলো। মিমিকে দেখে মাতলামি করে কান্না করতে করতে বললাম, আমার আপু আমাকে চিনতে পারছে না। তুই জানিস মিমি, আমার আপু আজকে আমাকে চিনতে পারছে না, কেন এমন করলো বল? মিমি আরেকটা বোতল খুলে দিয়ে বলল, এটা খা, আরো বেশি ভালো লাগবে।
মিমি দরজা লাগিয়ে আমার সামনে বসে বলল, বিছানাটা তো খুব সুন্দর করে সাজিয়েছে। আমি বললাম, আজ যে আমার বাসর রাত হবে রিয়ার সাথে। মিমি ওর জামা টেনে খুলে বলল, আমাকে পছন্দ হয় না তোর? আমি চোখ বন্ধ করে আবার খুললাম। হঠাৎ করে মিমিকে এই রূপে দেখে আমার মাথা খারাপ হয়ে গেল। মিমি ধীরে ধীরে শরীর থেকে সমস্ত কাপড় খুলে উলঙ্গ হয়ে বিছানায় শুয়ে বলল, আমি তো তোমার রিয়া বাবু, আমাকে চিনতে পারছো না? আজকে না আমাদের বাসর রাত, আমি কলেজ থেকে তোমার জন্য এসেছি, আসো আমার কাছে। আমার রিয়া আমাকে ডাকছে, আমি কি বসে থাকতে পারি? আমি সবকিছু ভুলে ওর উপর ঝাঁপিয়ে পড়লাম। আমি ওর সাথে সুখের সাগরে হারিয়ে গেলাম। যখন আমার ঘুম ভাঙলো, তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর সবাই একটা করে কমেন্ট করে দিও। ধন্যবাদ।